বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে অনেক ক্লাস সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল আর্থিক অবস্থার বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী কয়েকটা অঙ্ক আমাদের আগে আলোচনা করা হয়েছিল। বিশ্বদায় বিবরণী, একটা বিশিষ্ট বিশ্বদায় বিবরণী প্রস্তুত প্রণালী দেখানো হয়েছিল। আজকে ইনশাআল্লাহ আমরা আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্টস অফ ফাইন্যান্সিয়াল পজিশন কিভাবে প্রস্তুত করা হয়, যেটাকে ব্যালেন্স শিট বা অভিজ্ঞতা করা হয়, এটা আমরা ইনশাআল্লাহ প্রস্তুত করার পদ্ধতি এবং একটা অঙ্ক গাণিতিক অঙ্ক করার জন্য চেষ্টা করব। আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্টস অফ ফাইন্যান্সিয়াল পজিশন একটি নির্দিষ্ট বছর শেষের শেষ দিনে বা একটা বছরের শেষ দিনে একটি প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। এখানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এখানে এটা প্রমাণিত হয়। বাম পাশের উপাদান A প্লাস ওই, এখানে মোট সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। যে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান, এই সমীকরণ দ্বারা এটা প্রমাণিত হতে হবে। এর আগে আমাদের জানতে হবে দায়, মালিকানা, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই বিষয়গুলি কি। সম্পদ আমরা জানি, সম্পদের শ্রেণী বিভাগের মধ্যে মোট সম্পদের মধ্যে চলতি সম্পদ আসবে, স্থায়ী সম্পদ আসবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসবে, এই সবগুলির যোগফল হবে মোট সম্পদ। আর দায়ের মধ্যে আসবে দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, মানে কারবার প্রতিষ্ঠানের কাছে তৃতীয় পক্ষের দাবিকে দায় বা লায়াবিলিটিস বলা হয়, এটা আসবে। আর ওই ওনারশিপ ইকুইটির মধ্যে মালিকানা সত্ত্বের পরিমাণ, যেটা আগের কত ক্লাসে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে শেখানো হয়েছিল, এই সবগুলোই এখন আমাদের কাজে লাগবে। কিন্তু সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই আলোকে ইনশাআল্লাহ আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। সবাই ঢাকা বোর্ড 2016 সালে অঙ্কটা সামনে রাখো। 1 নম্বর অঙ্ক টেস্ট পেপার থেকে বা বইয়ের পিছনে আমাদের দেওয়া আছে বোর্ডের কোশ্চেন বা বোর্ডের প্রশ্নাবলীর মধ্যে ঢাকা বোর্ড 2016। এখানে দেওয়া আছে জনাব আলিয়া জামিন একজন বিজনেস কনসালটেন্ট, যিনি 2010 সালের জানুয়ারি 1 তারিখে আলিয়া বিজনেস কনসালটেন্সি নামক একটি সেবাদানী ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। তার বছরের শেষে 31 ডিসেম্বর 2015 সালে তথ্য দেওয়া আছে, রেয়ামিল এবং অন্যান্য তথ্যগুলি দেওয়া আছে এখানে। 2015 সালে এটা, তাহলে জানুয়ারি 1 তারিখে সে ব্যবসা শুরু করেছে 2015 সালে এবং আর্থিক বছর শেষ হয়েছে 31 ডিসেম্বর 2015। ওই শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করব। এখানে রেয়ামিল দেওয়া আছে নগদ জমা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, জীবন বীমা প্রিমিয়াম, অফিস সরঞ্জাম, অবচয় সঞ্চিত অফিস সরঞ্জাম, অগ্রিম বীমা, সেবায়, অনুপার্জিত সেবায়, মূলধন আলিয়া জামিন, উত্তোলন আলিয়া জামিন, 10% ব্যাংক ঋণ, সাপ্লাইস, রদ হিসাব, মজুত খরচ, বেতন 80%, আয়কর, ভাড়া খরচ। অন্যান্য তথ্যাবলীতে দেওয়া আছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 8000 টাকা। 2 অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। 5 জন ক্লায়েন্টের পক্ষ থেকে 1000 টাকা করে প্রদত্ত সেবা এখনো লিপিবদ্ধ করা হয়। 4 স্থায়ী সম্পত্তির উপর 5% সরলরৈখিক পদ্ধতিতে বা অবচয় দান করা। এখানে তোমাদের যে কোশ্চেনটা আছে ক নাম্বার হচ্ছে উত্তোলনের পরিমাণ নির্ণয়, এটা আর আগে অঙ্ক করানো হয়েছে। উত্তোলনের পরিমাণ এখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যে সুবিধাগুলি নিয়েছে সেগুলি সবগুলি সমষ্টি হতে মোট উত্তোলন ড্রয়িংস বা উইথড্রয়ালস। এখানে মালিকের ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম, যেটা এখন এটা একটা এক মালিকানা কারবার প্রতিষ্ঠান, সেখানে এটা মালিকের ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম, সেটা উত্তোলনের মধ্যে আসবে। এছাড়া উত্তোলন দেওয়া আছে নগদ উত্তোলন 3500। এখানে মোট উত্তোলনের পরিমাণ তোমরা বাসায় বসে অ্যাসেসমেন্ট সেলফ স্টাডি বাসায় করে নিবা। জীবন বীমা প্রিমিয়াম 10000 আর উত্তোলন আলিয়া জামিন 3500। আর আয়কর দেওয়া আছে এখানে, এটা মালিকের ব্যক্তিগত আয়ের উপর 7000 টাকা। এগুলি তিনটা সমষ্টি হবে মোট উত্তোলন। আচ্ছা, এটা বাইরে তোমরা করবে। আর বিশ্বদায় বিবরণী আগে করানো হয়েছিল সেবামূলক প্রতিষ্ঠানের বিশ্বদায় বিবরণী একদম বিশিষ্ট, সেভাবে তোমরা করবে। তারপর আমি একটু সহায়তা করছি তোমাদের। এখানে সেবার বাবদ আসবে 1,40,000 টাকা। এখানে আমরা অনাদায়ী সেবায় আছে 5 জন ক্লায়েন্ট, 5 জন ক্লায়েন্টের কাছে আমাদের অনাদায়ী সেবা আছে প্রত্যেকে 1000 টাকা করে। তাহলে এখানে
5 জন ক্লায়েন্টের প্রত্যেকে 1000 টাকা করে পর্যন্ত সেটা এখন আর লিপিবদ্ধ করা হয়নি। তাহলে 1000 গুণন 5, এই 5000 টাকা বকেয়া সেবায় বা আমাদের সেবায় তার প্রাপ্য আয়। তাহলে এক্ষেত্রে সেবায়ের সাথে আমাদের সেবায় 5000 টাকা যোগ করবে। আচ্ছা, এরপরে তোমাদের ব্যয়সমূহ বাদ দিবে। ব্যয়সমূহের মধ্যে বেতন 80%, 80,000, 20% বকেয়া আছে, 20% বকেয়া আসবে 20,000 টাকা। আচ্ছা, ভাড়া খরচ 15,000 টাকা। তারপর সাপ্লাইজ খরচ এখানে দেওয়া আছে, ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 8,000। ব্যবহৃত সাপ্লাইজ মানে এটা খরচ হয়েছে, তাহলে এটার পরিমাণ হবে 8,000 টাকা খরচের মধ্যে ব্যবহৃত সাপ্লাইজ। এরপরে উপযোগ খরচ দেওয়া আছে 10,000 টাকা। বার খরচ তো 15,000 আসবে। বীমা খরচ, বীমা খরচের বিষয়টা একটু খেয়াল করো তোমরা। এখানে দেওয়া আছে অগ্রিম বীমা বাবদ 36,000, 36,000 অগ্রিম বীমা, 36,000 টাকা। এখন এখানে বীমা খরচের 2 নম্বর সমন্বয় বলা আছে অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। তাহলে 36,000 কে 3 দিয়ে ভাগ করলে 12,000, 12,000 টাকা হবে 1 বছরের বীমা খরচ। বীমা খরচ বাবদ দেখাতে হবে। এছাড়াও স্থায়ী সম্পত্তির উপর অপচয় আছে সর্বোচ্চ পদ্ধতি। এখানে অফিস সরঞ্জাম 2 লাখ টাকা, এর উপরে সর্বোচ্চ পদ্ধতিতে অপচয় হবে 2 লক্ষ টাকা, 5% 10,000 টাকা। এরপরে খরচের মধ্যে আসবে 10% ব্যাংক ঋণ 1/6/2015। তাহলে 1/6/2015 তারিখে ঋণ নেওয়া হয়েছে, তাহলে 7 মাস ঋণের সুদটা খরচের মধ্যে আসবে। এবং প্রতিটার মধ্যে আসবে ব্যাংক ঋণের সুদ, ব্যাংক ঋণের সুদ। এটা কিভাবে নির্ণয় করতে হবে? ব্যাংক ঋণের পরিমাণ দেওয়া আছে 1,50,000, 1/6/2015, তাহলে 7 মাস, 7 মাসে ধরতে হবে। পার্সেন্ট দেওয়া আছে 10%, 10% হারে 7 মাসে, তাহলে 1,50,000 গুণন 10% 7 মাসের। এখানে আমাদের ক্যালকুলেশন করে এটা বের করতে হবে। ঋণের সুদের পরিমাণ হবে 8,750 টাকা, 8,750 টাকা। এটা খরচের মধ্যে দেখতে হবে। তাহলে মোট আয় থেকে ব্যয় বাদ দিয়ে ঋণটা ব্যয় হবে। যদি আয় পরিমাণ বেশি হয় তাহলে ঋণটা, আর ব্যয় পরিমাণ বা খরচের পরিমাণ বেশি হলে হবে নিষ্পত্তি। তাহলে এই অঙ্কে তোমরা নিষ্পত্তিটা হবে তোমরা বের করে দিবে, বাইরের কাজ থাকবে এটা তোমাদের। এখন আমরা যেটা আজকে মূল আলোচনা বিষয় আর্থিক অবস্থা বিবরণী, সেটা আমরা তৈরি করব। এটা বছরের শেষ তারিখ, তোমরা একটু খাতায় লিখে নাও। খাতায় যারা বাড়িয়া যাবে আর্থিক অবস্থা বিবরণী 31/10/2015 লিখে একে গণনা ডাকা হোক 2016। আর্থিক অবস্থার বিবরণী একের গণনা। এখানে আমরা আগে সম্পদ সমূহ দেখাবো। সম্পদ সমূহ আমরা লৌকিক সম্পদ আগে লিখব। তারলের অগ্রাধিকার পদ্ধতিতে অথবা স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে হলে প্রথমে স্থায়ী সম্পদগুলি আগে আসবে।
দেখো চলতি সম্পদ আমাদের দেখার সুবিধার্থে একটু এই জিনিসটা লিখতে হবে। বিবরণ চলতি সম্পদ নগদ জমা নগদ জমার পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। এরপরে ব্যাংক জমার পরিমাণ 1 লক্ষ টাকা। ব্যাংক জমা 1 লক্ষ টাকা। প্রাপ্য হিসাব দেনাদার 80,000। এখানে অনাদায়ী সেবায় আছে 5,000 টাকা, যেটা আগে গণনা করে দেখেছিলাম। তাহলে প্রাপ্য হিসাবের সাথে 5,000 টাকা, বকেয়া সেবায় প্রাপ্য আয় যোগ করতে প্রাপ্য হিসাব 80,000। যোগ বকেয়া মোট প্রাপ্য হিসাবে ব্যালেন্স হবে 85,000। আচ্ছা, এরপরে আমাদের অগ্রিম বীমা ছিল 3 বছরের 36,000, এর মধ্যে 1 বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। তাহলে 36,000 থেকে 1 বছরে 12,000 টাকা যেটা গণনা করা হয়েছিল 12,000 টাকা বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে 24,000 টাকা হচ্ছে অগ্রিম বীমার ব্যালেন্স। তাহলে লিখতে হবে অগ্রিম বীমা 36,000 টাকা বাদ মেয়াদ উত্তীর্ণ 12,000 টাকা। তাহলে 24,000 টাকা এখানে লেখা হবে। অগ্রিম বীমা 36,000, মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা বীমা খরচ 12,000। তাহলে 24,000 টাকা হচ্ছে অগ্রিম বীমা ব্যালেন্স। এরপরে আছে আমাদের সম্পদের মধ্যে সাপ্লাই ছিল, এখানে সাপ্লাই 12,000, সাপ্লাই খরচ বা ব্যবহারের পরিমাণ 8,000। তাহলে 12,000 থেকে সাপ্লাই খরচ 8,000 টাকা বাদ দিলে এখানে সাপ্লাইয়ের পরিমাণ হবে 4,000 টাকা চলতি সম্পদের। সাপ্লাই 12,000 থেকে 8,000 টাকা বিয়োগ করতে হবে বা খরচ বা সাপ্লাই ব্যবহৃত 8,000। তাহলে সাপ্লাই খরচের পরিমাণ 4,000 টাকা। এই হচ্ছে মোট চলতি সম্পদ। আমাদের এখানে নগদ জমা ব্যাংকে জমা দেওয়া আছে, নগদ জমা 20,000, ব্যাংকে জমা 1 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 80,000, বকেয়া 5 জন ক্লায়েন্ট থেকে প্রত্যেকের কাছ থেকে 1,000 টাকা করে বকেয়া রয়েছে 5,000 টাকা। তাহলে এটা কি হবে? যোগ 85,000 টাকা। এখানে আমাদের প্রাপ্য হিসাবে ব্যালেন্স। অগ্রিম বীমা দেওয়া ছিল 34,000, এর মধ্যে 1 মাসের বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে মেয়াদ উত্তীর্ণ 12,000 টাকা। তাহলে 1
বছরে 12,000 টাকা বাদ দিলে আমাদের 24,000 টাকা হবে অগ্রিম বিমা ব্যালেন্স। আর সাপ্লাইস দেওয়া আছে 12,000, এর মধ্যে সাপ্লাইস ব্যবহৃত হয়েছে বা খরচ হয়েছে 8,000। তাহলে সাপ্লাইস এখানে 12,000 থেকে 8,000 টাকা বিয়োগ করে দেখাতে হবে 4,000 টাকা। তাহলে আমাদের এই সবগুলি যোগ করতে হবে। তাহলে মোট চলতি সম্পদ হবে 2,33,000। মোট চলতি সম্পদ, ঠিক আছে, একটু নোট করে রাখো তোমরা। যোগফল 2,33,000 মোট চলতি সম্পদ, ঠিক আছে। তাহলে মোট চলতি সম্পদ আমাদের থাকবে, যা আমি পরে আবার ধারাবাহিকভাবে অন্যান্য সম্পদগুলি লিখবো। মোট চলতি সম্পদের ব্যালেন্সটা তোমরা একটু নোট করে রাখো 2,33,000। এরপরে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ চাকরি এখানে দেখানো হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে জানি, তাহলে আমরা স্থায়ী সম্পদগুলি লিখব। স্থায়ী সম্পদগুলি আমরা লিখব এখন। স্থায়ী সম্পদকে অবশ্যই বাদ দিয়ে দেখাতে হবে, স্থায়ী সম্পদ বের করতে হবে। এখানে দেওয়া আছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের পরিমাণ 2 লক্ষ টাকা আর অবচয় সঞ্চিত অফিস সরঞ্জাম 30,000 টাকা। কিন্তু এখানে অবচয় হিসাবে আমাদের সরলীকৃত পদ্ধতিতে স্থায়ী সম্পদের উপর 5% হারে অবচয় ধরতে হবে। তাহলে অফিস সরঞ্জামের পরিমাণ 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরে অবচয় হবে 5%, 10,000 টাকা। তাহলে আমাদের অবচয় সঞ্চিত 30,000 যোগ চলতি বছরের অবচয় 10,000, অবচয় সঞ্চিত হিসাবে 40,000 টাকা অফিস সরঞ্জাম থেকে বাদ দিয়ে দেখাতে হবে। অফিস সরঞ্জাম দুই লক্ষ টাকা বা অবচয় সঞ্চিতি 30,000 আছে, এরা মিলে যোগ প্রতি বছরের অবচয় 10,000, অবচয় সঞ্চিতি পাবো 40,000 টাকা বিয়োগ করে দেখাতে হবে। তাহলে স্থায়ী সম্পদের মধ্যে অফিস সরঞ্জাম আর কোন স্থায়ী সম্পদ এখানে দেওয়া নেই, তাহলে লিখতে হবে 1,60,000 টাকা। 1,60,000 টাকা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদ ছিল, যেটা আমি উপরে লিখে দিচ্ছি 2,33,000। 2,33,000 চলতি সম্পদ। মোট চলতি সম্পদ 2,33,000, মোট স্থায়ী সম্পদ 1,60,000। তাহলে এই দুইটার যোগফল আমাদের মোট সম্পত্তি বের হবে 2,33,000, 1,60,000, 3,93,000 টাকা। টোটাল অ্যাসেটস মোট স্থায়ী সম্পদ 3,93,000 টাকা। হ্যাঁ, মোট সম্পদের যোগফল। মোট চলতি সম্পদ 2,33,000 আর মোট স্থায়ী সম্পদ 1,60,000 যোগফল মোট সম্পদ টোটাল অ্যাসেটস।
3,93,000 টাকা। এরপরে আমাদের দায় ও মালিকানা সত্ত্বের অংশ দেখাতে হবে। এখানে চলতিটা আলাদাভাবে দেখাতে হবে। চলতিটা দীর্ঘমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী ঋণ এগুলি সিরিয়াল অনুযায়ী আলাদাভাবে দেখাতে হবে এবং সবার শেষে মালিকানা সত্ত্ব। তাহলে এভাবে দায় ও মালিকানা সত্ত্ব আমরা নির্ণয় করব। তাহলে আমাদের জায়গা করে এখানে 3,93,000 টাকা মোট সম্পদের পরিমাণ। 3,93,000 দায় ও মালিকানা সত্ত্ব অংশ লেখা হয়েছিল। দায় ও মালিকানা সত্ত্ব চলতি দায় আমাদেরকে দেখাতে হবে। চলতি দায় চলতি দায়ের মধ্যে আমাদের আসবে অনুপার্জিত সেবা আয়, তারপরে বেতন খরচ বকেয়া রয়েছে এটাও আসবে, ব্যাংক ঋণের বকেয়া সুদ আসবে, প্রদেয় হিসাব আসবে, এগুলি যোগ করতে। তাহলে অনুপার্জিত সেবা আয় এখানে দেওয়া আছে 30,000 টাকা। অনুপার্জিত সেবা আয় লিখতে হবে 30,000। এটা অগ্রিম আয়, এর জন্য চলতি আয়। অনুপার্জিত সেবা আয় 30,000। এরপরে আছে ঋণ 10% ব্যাংক ঋণের উপর সুদ ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। 1,50,000 টাকার উপরে 10% হারে 7% হবে। এখানে 7,750 ব্যাংক ঋণের বকেয়া সুদ। টাকা ব্যাংক ঋণের বকেয়া সুদ। এরপরে দেওয়া আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের ব্যালেন্স 30,000। প্রদেয় হিসাব 30,000 টাকা। এছাড়াও আছে বকেয়া বেতন। বেতন 80% 80,000, 20% হচ্ছে 20,000 টাকা বকেয়া। এই চারটার যোগফল হচ্ছে মোট চলতি দায়। এখানে চারটি উপাদান আছে। অনুপার্জিত সেবা আয় 30,000, ব্যাংক ঋণের বকেয়া সুদ 8,750, প্রদেয় হিসাব 30,000 টাকা, বকেয়া বেতন 20,000। এই সবগুলির যোগফল হচ্ছে মোট চলতি দায়। টাকা হচ্ছে মোট চলতি দায়ের পরিমাণ। সবাই এই উপাদানগুলি লিখে ফেলো। এরপরে আমরা দীর্ঘমেয়াদী ঋণ আছে আমাদের। দীর্ঘমেয়াদী দায় %10 ব্যাংক ঋণ। $10 ব্যাংক ঋণের ব্যালেন্স
হচ্ছে এখানে দেওয়া আছে 1,50,000 1,50,000। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। মোট চলতি দায় যোগফল ৮৮,৭৫০ টাকা এবং দীর্ঘমেয়াদী দায় 10% ব্যয় ঋণ 1,50,000 টাকা। এগুলি আমাদের মোট দায় মালিকানা সূত্রের মধ্যে দুইটা উপাদান আমরা পেয়ে গেলাম। আরেকটা আছে আমাদের মালিকানা সূত্র। এটা হচ্ছে মোট বই দায় যোগফল হবে এই দুইটা যোগফল নিয়ে এখন আমাদের বের করতে হবে মালিকানা সূত্রের পরিমাণ। এই দুইটা জিনিস আমাদের লাগবে ৮৮,৭৫০ এবং 1,50,000। পরে এগুলো যোগ করতে হবে। আমরা জানি মালিকানা সূত্র নির্ণয় করতে হয় মালিকের মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয়, যাবতীয় উত্তোলন বিয়োগ হয়, নেট লাভ হলে যোগ হবে এবং নেট ক্ষতি হলে বিয়োগ হবে। এইভাবে মালিকানা সূত্র নির্ণয় করতে হবে। মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নেট লাভ বিয়োগ উত্তোলন বিয়োগ নেট ক্ষতি যদি হয়ে থাকে বিয়োগ। তাহলে এক্ষেত্রে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূলধন দেওয়া আছে ১,৯৩,৫০০ টাকা মূলধন। আর উত্তোলন হচ্ছে নগদ উত্তোলন আছে জীবন বীমা প্রিমিয়াম এবং আয়কর বাবদ উত্তোলন, এটা ক নম্বরে আমরা বলেছিলাম। এখানে মোট উত্তোলনটা আমরা এইভাবে যোগফলটা বিয়োগ করে দিতে হবে। মোট উত্তোলনের পরিমাণ হচ্ছে 20,৫০০। একটু খেয়াল করবে তোমরা, এখানে উত্তোলন বাবদ দেওয়া আছে জীবন বীমা প্রিমিয়াম 10,০০০ টাকা, এছাড়াও আছে আয়কর 7,০০০ টাকা, তাহলে 10 আর 7 17,০০০ টাকা। এরপরে নগদ উত্তোলনও দেওয়া আছে 3,৫০০ টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের 20,৫০০ টাকা হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ। তাহলে মূলধন মূলধন ১,৯৩,৫০০ বা উত্তোলন 20,৫০০ এখান থেকে বাদ দিলে হবে ১,৭০,০০০ টাকা। নিট ক্ষতি বা নিট ক্ষতি হয়েছে এগুলিটা বিয়োগ করে দেখতে হবে। নিট লস, নিট ক্ষতির পরিমাণ এখানে দেখা যাচ্ছে কত বের হবে 18,750 টাকা। এটা বিয়োগ করলে মালিকানা সূত্রের মোট পরিমাণ বের হবে। তাহলে এক্ষেত্রে মূলধন ১,৯৩,৫০০, এখান থেকে উত্তোলন 20,৫০০ টাকা বিয়োগ করে দেখাতে হবে। বিয়োগ করে দেখালে এখন আমাদের ব্যালেন্স বের হবে ১,৭৩,০০০। এখান থেকে নিট ক্ষতি 18,750 টাকা বিয়োগ করতে হবে। তাহলে মালিকানা সূত্রের মোট পরিমাণ আমরা পেয়ে যাব ১,৫৪,২৫০ টাকা। ১,৫৪,২৫০ টাকা মালিকানা সূত্রের পরিমাণ। এছাড়া আমাদের চলতি মূলধনের পরিমাণ বের হয়েছিল সেটা আগে তোমরা লিখেছো ৮৮,৭৫০ এবং দীর্ঘমেয়াদী দায় ব্যাংক ঋণের পরিমাণ দেওয়া ছিল ১,৫০,০০০ টাকা। তাহলে আমরা ওই উপাদানগুলো নিচে লিখে দিচ্ছি। মোট চলতি দায় ৮৮,৭৫০, এরপরে দীর্ঘমেয়াদী দায় আমরা সিরিয়াল অনুযায়ী করেছিলাম। এখন যোগফলটা দেখাচ্ছি। দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী ঋণ ছিল
1,50,000 টাকা। এগুলি তো চলতি দায় 88,750, দীর্ঘমেয়াদী দায় ঋণ হচ্ছে এখানে 1,50,000 আর মালিকানা সত্ত্বের ব্যালেন্স হচ্ছে 1,54,250। সব মিলিয়ে আমাদের দায় ও মালিকানা সত্ত্ব বের হবে। তাহলে এগুলি যোগ করতে হবে 3,93,000। আমরা যোগটা আবার বাসায় চেক করে দেখবেন। 3,93,000 টাকা হয়েছে সম্পদ পরিমাণ। এর আগে যেটা দেখানো হয়েছে মোট সম্পদ, চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ মিলিয়ে এখানে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই এই মুহূর্তে, সেজন্য আমাদের মোট সম্পদ পরিমাণ বের হয়েছে 3,93,000 টাকা। আর দায় আর মালিকানা সত্ত্বের মোট পরিমাণ হচ্ছে 3,93,000। তাহলে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে? সমান। সম্পদের পরিমাণ 3,93,000 টাকা, দায় আর মালিকানা সত্ত্বের পরিমাণ 3,93,000। এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্কে মিলবে। আর যদি আমাদের আংশিক চাওয়া হতে পারে কোনো অঙ্কে যে আর্থিক অবস্থার বিবরণী সম্পদের মোট সম্পদের পরিমাণ দেখান বা নির্ণয় করা, যখন বলা হবে যে আর্থিক অবস্থার বিবরণী আংশিক প্রস্তুত করে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করে, তাহলে আমরা মোট চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং মোট স্থায়ী সম্পদ এই সবগুলি যোগ করে আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করি। আর আর্থিক অবস্থার বিবরণী আংশিক হিসাবে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় বলা থাকতে পারে, তাহলে আমরা চলতি দায়, দীর্ঘমেয়াদী ঋণ বা দীর্ঘমেয়াদী দায় এবং এর সাথে মালিকানা সত্ত্ব যোগ করে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। এভাবে শিক্ষার্থীরা তোমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবে, বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আশা করি আজকে যে অঙ্কটা করানো হলো এর আলোকে তোমরা ইনশাআল্লাহ আরো বাসায় প্র্যাকটিস করবে। আর্থিক অবস্থার বিবরণী করবে। আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিব তোমাদের, যেহেতু এখানে যে আছে ঢাকা বোর্ড 2016 ক এবং খ, পাশাপাশি এটাও কমপ্লিট করবে। আমরা যেটা করে দিয়েছি যশোর বোর্ড 2017 সালে 2 নম্বর আমাদের বাড়ির কাজ থাকে। যশোর বোর্ড 2017। দুই নম্বর প্রশ্ন তোমরা এটা সমাধান করে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে উত্তর, আমি সেটা দেখবো। তোমরা অনেকেই ক্লাসগুলো দেখছো, আলহামদুলিল্লাহ ভালো। এবং আরো যারা আছে তোমাদের বন্ধু বান্ধব, তাদেরকেও তোমরা এই গ্রুপে ক্লাসগুলো দেখার জন্য তোমরা বলবে। আশা করি সবাই আস্তে আস্তে বাসায় পড়ার প্রতি আরো মনোযোগী হবে। সামনে তোমাদের পরীক্ষা আছে এবং আমাদের সিলেবাস ধারাবাহিকভাবে ক্লাস মাধ্যমে শেষ করার চেষ্টা চলছে। এই জন্য বাসায় তোমাদেরকে সময় দিতে হবে লেখাপড়ার প্রতি, আর মনোযোগী হও, তোমরা ভালো করে লেখাপড়া করো। আর সাথে সবসময় আমরা যোগাযোগ করছি বিভিন্নভাবে ফোনের মাধ্যমে, তোমরাও যাতে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করো আমাদের ফোনের মাধ্যমে অথবা মেসেঞ্জারে এবং ফেসবুকে। সবসময় তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, সমস্যা হলে জানাবে। আশা করি তোমরা নিজেদেরকে সেগুলো তৈরি করবে যাতে পরীক্ষাকে ভালো করে দিতে পারো এবং সিলেবাসকে আমরা যাতে যৌথ প্রচেষ্টায় আমরা যে ক্লাসগুলি নিচ্ছি তোমরা বাসায় কাজ করবে, সমস্যা হলে আমাদেরকে দেখাবে। এভাবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই পড়ালেখার মধ্যে থাকতে পারবো। এই সময়টা আমাদের নষ্ট হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।